সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা আছে ইংরেজি সেকেন্ড পেপার কোয়েশ্চেন নাম্বার 6। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে আছে চেঞ্জিং সেন্টেন্স নামক টপিকের মধ্যে আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কিন্তু সর্বোচ্চ হাইয়েস্ট 3টা কোয়েশ্চন থাকে, অর্থাৎ 3টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাকে করতে হবে। ঠিক আছে, 3টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হবে, মাস্ট বি 3টাই থাকবে। ঠিক আছে, হয় সিম্পল থেকে কমপ্লেক্স, না কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, মানে ভাইস ভার্সা থাকবে, সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স। ঠিক আছে, সো হাইয়েস্ট 3টা মার্কস 3টাই থাকবে। ঠিক আছে, টোটাল কোয়েশ্চন থাকে 10টার মধ্যে 3টা থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে। ঠিক আছে, তো ভালো মতো যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়া হয় তাহলে 3 মার্কস হওয়া কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে আগে আমরা এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে নরমালি জেনে যাবো, যে আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা হচ্ছে 3 ধরনের, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। ঠিক আছে, আমরা নরমালি জানি স্ট্রাকচারাল সেন্টেন্স 3 ধরনের, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল জটিল, এই যৌগিক। এটার নাম যেহেতু যৌগিক, কম্পাউন্ড যৌগিক, আসলে কিন্তু সেন্টেন্সটা এত যৌগিক না। এখানে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব থেকে ইজি হচ্ছে কম্পাউন্ড, আর সব থেকে কঠিন কাজটা হচ্ছে সিম্পল সেন্টেন্স চেনা এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনা। ঠিক আছে, কিভাবে আমি সিম্পল সেন্টেন্স আইডেন্টিফাই করব, কমপ্লেক্স সেন্টেন্স আইডেন্টিফাই করব। ঠিক আছে, এইটা হচ্ছে সব থেকে কঠিন কাজ, সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সটা আইডেন্টিফাই করা। দেন সিম্পল কমপ্লেক্স আইডেন্টিফাই করলে কম্পাউন্ড আইডেন্টিফাই করা কোনো ব্যাপারই না। তো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, আর সিম্পল সেন্টেন্স জিনিসটা কি, যে সেন্টেন্সে শুধু একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কাকে বলে, ভার্ব গ্রামার বই বার করার পরে, অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপার বই বার করার পরে কমিউনিকেটিভ ইংলিশ, ওইটার মধ্যে ফাইনাইট ভার্ব টপিকটা পড়লে আলটিমেটলি ফাইনাইট ভার্ব সম্পর্কে জানতে পারবা। দেন কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সো আগে ক্লজ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ার আগে ক্লজ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে একটা স্বাধীন বাক্য, যে বাক্যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটার একটা সুনির্দিষ্ট অর্থ থাকবে, আর একটি ডিপেন্ডেন্ট ক্লজ একটা সুনির্দিষ্ট মানে অর্ধেক অর্থ প্রকাশ করবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। ঠিক আছে, সো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমাদের আলোচনা আছে। আর যে সেন্টেন্সে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে দুইটাই স্বাধীন ক্লজ থাকবে এবং এদের মাঝে বাট এন্ড অর ইয়েট, বাট এন্ড অর ইয়েট এই 3টা টার্ম। সো বাট অর এন্ড ইয়েট, এই যে বাট এন্ড অর ইয়েট এগুলা তাকেই যদি কোনো সেন্টেন্সে, তাহলে নিঃসন্দেহে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। বুঝে গেছে, কম্পাউন্ড সেন্টেন্সে বাট ও এন্ড অর ইয়েট এইসব শব্দগুলা কিন্তু থেকে থাকে। ঠিক আছে, সো কম্পাউন্ড সেন্টেন্স দুইটা স্বাধীন ক্লজের মাঝে বাট এন্ড অর ইয়েট থাকবে, আর সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, ডিপেন্ডেন্ট ক্লজ কি একটু পরে আলোচনা আছে। উদাহরণ হিসেবে যেমন শি টেক্স কি, এখানে দেখো শি হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্ট, সো শি হচ্ছে সাবজেক্ট, টেক্স এখানে যে টেক্সট হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, টেক্সট হচ্ছে ফাইনাইট ভার্ব মানে প্রধান ক্রিয়া, সমাপিকের ক্রিয়া যেটাকে বলা হয়। ঠিক আছে, মানে টেক্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। সো শি টেক্স টি, সে চা পান করে বা সে চা খায়, এরকম টাইপের। সো এটা হবে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে হি নোজ ইংলিশ, হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে। দো হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে। আচ্ছা, এটা কি কমপ্লিট একটা সেন্টেন্স? অবশ্যই কমপ্লিট। দো হি নোজ, যদিও সে ইংরেজি জানে। দো হি নোজ ইংলিশ, যদিও সে ইংরেজি জানে, এটা কি কমপ্লিট একটা কমপ্লিট সেন্টেন্স? নিঃসন্দেহে না, এটা কিন্তু ইনকমপ্লিট একটা সেন্টেন্স। ঠিক আছে, যদিও সে ইংরেজি জানে, কি ইংরেজি জানে কি হয়েছে? ঠিক আছে, একটা কিন্তু মানে অর্ধেক বা প্রকাশ পাইছে। সো সুতরাং এই যে দো হি নো ইংলিশ, এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ মানে অধীন ক্লজ, এখানে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। আর হি ক্যানট স্পিক ইট, সে এটা কথা বলতে পারে না। হি ক্যান নট স্পিক ইট, সে কথা বলতে পারে না এটা। ঠিক আছে, সুতরাং সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, ইজ ভেরি রিচ, সে খুবই ধনী। দেখো, হি ইজ ভেরি রিচ, সে খুবই ধনী, বিরাট ধনী। এটা কিন্তু নিঃসন্দেহে একটা কমপ্লিট সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ঠিক আছে, এন্ড এই যে এন্ড আমি বলছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মাঝে বাট এন্ড অর ইয়েট থাকবে। সুতরাং এখানে কি আছে, এন্ড আছে। হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, সে সবসময় গরিবদের সাহায্য করে। নিঃসন্দেহে সেটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইছে। ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে একটু পরে আলোচনা আছে। সো এখানে চেনার উপায়, অর্থাৎ সিম্পল সেন্টেন্স চেনার উপায়, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়।
সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট একটা FV1 হচ্ছে ফাইনাইট ভার্ব 1, ক্লজ থাকে একটি তাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে সাবজেক্ট থাকবে একটি, ফাইনাইট ভার্ব থাকবে একটি, ক্লজ থাকবে একটি তাও কি ইন্ডিপেন্ডেন্ট। আর সহজে আর কম্পাউন্ডে হবে, কমপ্লেক্স হবে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব 1টা, এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাবজেক্ট দুইটা যেহেতু ক্লজ দুইটা থাকবে, মানে ক্লজ একটাই থাকবে, ইন্ডিপেন্ডেন্ট একটা, ডিপেন্ডেন্ট একটা, মানে সো এখানে ক্লজ একটা না, এটা ক্লজ হবে দুইটা, ঠিক আছে, একটা হবে ক্লজ দুইটা, একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, ফাইনাইট ভার্ব হবে একটা, ঠিক আছে। আর এখানের মধ্যে কম্পাউন্ড হবে সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব দুইটা, যেহেতু ক্লজ দুইটাই থাকবে, ঠিক আছে, দুইটা ক্লজ দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, এখানে দুইটা ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা ক্লজ দুইটাই থাকবে, সুতরাং সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা, এখানে সাবজেক্ট দুইটা থাকবে কারণ ক্লজ দুইটা, বাট এখানে ফাইনাইট ভার্ব একটা থাকবে কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা, বুঝা গেছে। সো ফাইনাইট ভার্বটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সংযুক্ত, এখানে ফাইনাইট ভার্ব একটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা, ঠিক আছে। আর সিম্পল সেন্টেন্স সহজে চেনার উপায় হচ্ছে টু থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, বাই প্লাস আইএনজি থাকবে, যে ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস আইএনজি, ইন স্পাইট অফ, এই যে ইন স্পাইট অফ এর পরে আইএনজি থাকবে অথবা নাউন, ইন স্পাইট অফ এর সাথে ভার্বের সাথে আইএনজি থাকবে অথবা নাউন, ডেসপাইট থাকবে, ইন ওয়ার্ডার টু থাকবে, উইথাউট প্লাস আইএনজি থাকবে, তো উইথাউট এর পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, বট ডট ডট এন থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল মানে বুঝো, যখন ভার্বের সাথে আইএনজি থাকবে তখন সেটা হয় জিরান্ট, এই যে এখানে। সো এই জিনিসটার মধ্যে খেয়াল করো যে এখানে ভার্বের সাথে আইএনজি একটা ফর্মেট যদি থাকে, মনে করো রিডিং, এই যে রিডের সাথে আইএনজি আছে, তার মানে হচ্ছে রিডিং, ঠিক আছে, রিডিং, এই যে রিডিং, এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্মেট থাকবে, সেটা হবে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, বাট এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে অথবা জিরান্ট হতে পারে, জিরান্ট মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট, ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট দুইটাই হতে পারে, ঠিক আছে, প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট, ঠিক আছে। কখন এটা জিরান্ট হবে, কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল, যখন এই রিডিংটা নাউনের মতো কাজ করবে, তখন সেটা হবে জিরান্ট, আর যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে, যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্বের সাথে আইএনজি হয় জিরান্ট, না হয় প্রেজেন্ট পার্টিসিপল, যখন নাউনের মতো কাজ করবে জিরান্ট, আর অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। সো এই টাইপের যদি কোনো মানে কিওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা সিম্পল সেন্টেন্স, এই টাইপের কিওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে নিঃসন্দেহে সেটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। সো জিনিসটা কি ক্লিয়ার? আমাকে ভয়েসের মাধ্যমে জানাও জিনিসটা কি ক্লিয়ার, ওকে, ঠিক আছে, ক্লিয়ার হইলে এনাফ। সো এখন আমরা দেখবো যে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখছি সাবজেক্ট দুইটা, ফাইনাইট ভার্ব একটা, ক্লজ এখানে দুইটা, একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, সহজে চেনার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন জিনিসটা কি একটু পরে আলোচনা আছে। শর্ট ডট ডেট থাকবে, আগে কিওয়ার্ডস গুলো দেখে নি, তাইলে ইজিলি বুঝতে পারবে যে শর্ট ডট ডেট থাকবে, সো দ্যাট থাকবে, দেখো সো দ্যাট আর শর্ট ডট ডট ডেট, এই যে শর্ট ডট ডট ডেট এর মধ্যে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট ডট এর মধ্যখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, আর শর্ট ডট তো পুরো একটা মানে এটাকে কি বলতে পারে যে ফ্রেজ, সিন্স থাকবে, এস থাকবে, বিকজ থাকতে পারে, দ থাকতে পারে, ইন ওয়ার্ডার দ্যাট থাকতে পারে, এখানে ছিল কিন্তু ইন ওয়ার্ডার টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ছিল ইন ওয়ার্ডার টু, আর এখানে হবে ইন ওয়ার্ডার দ্যাট, ইফ থাকবে, আনলেস থাকবে, আনটিল, এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিল এবং আনটিলটা একটু মাথায় রেখো, টিলে কিন্তু ডবল এল, বাট আনটিলে কিন্তু সিঙ্গেল এল, টিলে ডবল এল, আনটিলে কিন্তু সিঙ্গেল এল। রিলেটিভ প্রনাউন, সো রিলেটিভ প্রনাউন কোনটা, রিলেটিভ প্রনাউন হচ্ছে যে হোয়াট, যে হোয়াই, ঠিক আছে, দেন হোয়ার, ঠিক আছে, হোয়ার, এই টাইপের হুম, ঠিক আছে, এই যে হুম, এই যে হুস, ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন, ঠিক আছে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। সো এই টাইপের যদি কোনো কিওয়ার্ড আমি সেন্টেন্সের মধ্যে পাই নিঃসন্দেহে সেটা আমার কমপ্লেক্স সেন্টেন্স, so that since as because though in order that আর এটা হচ্ছে in order to, সো দুইটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, ঠিক আছে। দেন হচ্ছে ইফ থাকবে, আনলেস থাকবে, আনটিল থাকবে, টিল থাকবে, সো আনটিলে কিন্তু সিঙ্গেল এল, বা টিলে কিন্তু ডবল এল, রিলেটিভ প্রনাউন মধ্যে হোয়াট, হোয়াই, হোয়ার, হুম, হুজ, এটসেট্রা
থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়, এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়, ঠিক আছে। কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড হতে একটু আগে দেখছি আমরা যে কম্পাউন্ডে বেশি কিছু না, শুধুমাত্র এন্ড। এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনটাকে বলা হয়। এট থাকবে, বার থাকবে, এন্ড থাকবে, ওর থাকবে, সো থাকবে, নট অনলি ডট 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 বাট হেলস, এটা থাকবে। নট অনলি ডট 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 বাট হেলস, এটাও কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো এটা ব্যবহার আছে, নট অনলি ডট ডট বাট হেলস, এটা কিন্তু অনেক হিউজ পরিমাণে ইউজেবল আছে, ঠিক আছে। সো নট অনলি ডট ডট বাট হেলস, সো এটার মধ্যে এই যে নট অনলির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বাট হেলসের পরেও সাবজেক্ট হবে। নট অনলির পরে যদি অবজেক্ট থাকে বাট হেলসের পরে অবজেক্ট হবে। নট অনলির পরে যদি ভার্ব থাকে বাট হেলসের পরে ভার্ব থাকবে। নট অনলির পরে যদি অ্যাডভার্ব থাকে বাট হেলসের পরে অ্যাডভার্ব হবে। সো আমি রুলসগুলা বা নট অনলি বাট হেলসের ইউজটা আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তাইলে আমি ইজিলি বুঝলাম যে সিম্পল সেন্টেন্সে কিভাবে আমি চিনবো, কমপ্লেক্স সেন্টেন্সে আমি কিভাবে চিনবো, এন্ড কম্পাউন্ড সেন্টেন্সটা আমি কিভাবে চিনবো। সো এই ওয়ার্ডস গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে নিঃসন্দেহে সেটা সিম্পল সেন্টেন্স, এই ওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা কমপ্লেক্স, আর এগুলো থাকলে তো সেটা কম্পাউন্ড কোনো কথাই না, ঠিক আছে। সো ইজিলি কি করলাম যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ডটা চিনে নেওয়ার ট্রাই করলাম, ঠিক আছে। আর এখন দেখবো আমরা ক্লজ। এতক্ষণ যে আমরা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটা, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে একটা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে দুইটা। সো ক্লজ জিনিসটা কি, ঠিক আছে। ক্লজ জিনিসটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে। গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দ সমষ্টি যার নিজস্ব সাবজেক্ট থাকবে এই যে, এবং ফাইনাইট ভার্ব রয়েছে, ঠিক আছে। ওই সকল শব্দ সমষ্টিকে বলা হয় ক্লজ। একটা শব্দের সমষ্টি থাকবে, তার সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, বুঝা গেছে। সেগুলো হচ্ছে মূলত ক্লজ। গঠন প্রকৃতির ক্লজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। প্রিন্সিপালটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং সাবঅর্ডিনেটটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজ। সো গঠন অনুযায়ী তিন প্রকার: প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্ট, সাবঅর্ডিনেট, ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি, যে ক্লজকে সেন্টেন্স থেকে আলাদা করলেও, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সেন্টেন্স থেকে আলাদা করলেও অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। মানে সেন্টেন্স থেকে আমি আলাদা যদি করে ফেলি, ঠিক আছে, সেন্টেন্সটাকে যদি এই যে সেন্টেন্স থেকে যদি আলাদা করে ফেলি, আলাদা করার পরেও কিন্তু এই প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজটা কি হবে, পিওর একটা অর্থ প্রকাশ করবে, ঠিক আছে। পিওর একটা অর্থ প্রকাশ করবে। এখানে অন্য কোনো ক্লজ বা সেন্টেন্সের উপর বা ওয়ার্ডের উপর সে ডিপেন্ডেন্ট নয়, সুতরাং সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। উদাহরণ বা বীজ হিসেবে দিতে পারি, হি গিভ মি দা মোবাইল, হি গেভ মি দা মোবাইল দ্যাট আই লস্ট, মানে আমি যে মোবাইলটা হারিয়েছি সেই মোবাইলটা সে আমাকে দিয়েছিল, বা সে আমাকে যে মোবাইলটা দিয়েছিল আমি সেটা কি করেছি, হারিয়ে ফেলছি, ঠিক আছে। দ্যাট আই লস্ট, যাতে আমি হারাই। তাহলে হি গেভ মি দা মোবাইল, সে আমাকে মোবাইল দিয়েছিল, এটা একটা কিন্তু স্পষ্ট অর্থ প্রকাশ করতেছে। সুতরাং এইখানে বা এই সেন্টেন্সে হি গেভ মি দা মোবাইল, এটাই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়েছি। যেটা আমি হারিয়েছি, তুমি কি হারিয়েছি, দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়েছি, কি হারিয়েছি, এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। সুতরাং এখানে যেহেতু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, সুতরাং হি গেভ মি দ্য মোবাইল, এটাই হবে প্রিন্সিপাল ক্লজ। আর এখানে দেখো একটা সাবজেক্ট আছে হি এবং একটা গেভ, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, বুঝা গেছে। বা অর্থ প্রকাশ করলে প্রিন্সিপাল ক্লজ নাই, সেটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, ঠিক আছে। সো এখানে এই যে ফাইনাইট ভার্ব রয়েছে, সো এটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, এবং হি গেভ মি দ্য মোবাইল, এবং এটা একটা স্পষ্ট অর্থ প্রকাশ করে, সুতরাং সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আর দ্য আর্থ ইজ রাউন্ড, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে। দ্য টিচার সেড, টিচার বললেন, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে। টিচার বললেন যে দ্য আর্থ ইজ রাউন্ড। আচ্ছা, এইখানের মধ্যে দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানের মধ্যে আমাকে বলো তো প্রিন্সিপাল ক্লজ কোনটা, যেটার মধ্যে বা এনি হাউ প্রিন্সিপাল ক্লজ কোনটা, যে এখানের মধ্যে আমাকে বলো প্রিন্সিপাল ক্লজ কোনটা। The earth is round, Ogu. এটা যদি প্রিন্সিপাল ক্লজ হয়, দ্য আর্থ ইজ রাউন্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, টিচার সেড দ্যাট, অবশ্যই দা, আমি কিন্তু এখানে দ্য টিচার সেড দ্যাটটাকে বোল্ড করছি, মানে একটু কড়া করছি, বাট এটা যে দ্য টিচার সেড, টিচার বললেন, কি বললেন, সেড দ্যাট, বললেন যে, কি বললেন, মানে এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। বাট দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, এটা কিন্তু একটা হোল অর্থ প্রকাশ পায়। সুতরাং দ্য আর্থ ইজ রাউন্ড এটা হবে আমার প্রিন্সিপাল ক্লজ, আর দ্য টিচার সেড দ্যাট এটা হবে আমার সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। সো আমরা প্রিন্সিপাল ক্লজ দেখে নিলাম। সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে যে ক্লজকে, ঠিক আছে, যে ক্লজকে সেন্টেন্স থেকে আলাদা করলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।
সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজকে সেন্টেন্স থেকে আলাদা করলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। উদাহরণ হিসেবে আমরা আগেরটা দিতে পারি যে আই নো হোয়াই হি ডিড নট কাম। আই নো, আমি জানি। এখন বলছে হোয়াই হি ডিড নট, সে কেন আসেনি। হোয়াই হি ডিড নট কাম, সে কেন আসেনি। সে কেন আসেনি, হোয়াই হি ডিড নট কাম, সে কেন আসেনি। যে সে কেন আসেনি, হোয়াই হি ডিড নট, কেন সে আসেনি। আই, এটা কোন ধরনের সেন্টেন্স সম্পূর্ণ প্রকাশ। আই নো, আমি জানি, আমি জানি, মানে কোনো কিছু জানি আমি, ঠিক আছে। আই নো সাবজেক্ট প্লাস ভার্ব। হোয়াই হি ডিড নট কাম, সে কেন আসেনি, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, সুতরাং সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে দ্য টিচার সেড, এটা কিন্তু আমার দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, দ্য টিচার সেড দ্যাট। এখানে কিন্তু দ্যাট দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখানে কিন্তু আমি একটু বোল্ড করতে আমার ভুল হয়েছে, যে টিচার সেড দ্যাট এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, দ্য আর্থ ইজ রাউন্ড এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, বুঝা গেছে। বাট বোল্ড করতে আমার একটু অসুবিধা হয়েছে, ঠিক আছে। বাট দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। সব থেকে সহজ বিষয় হলো গিয়া যে একটু আগে যে রিলেটিভ প্রোনাউন গুলো আমরা দেখছি, ওই রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সটাই হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ গুলো সাধারণত রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, সাবজেক্ট অর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। সাবঅর্ডিনেট কনজাংশন যেমন হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, ইফ, এজ, বিকজ, এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজের কথা বলতেছি। যে দো, অলদো, সিন্স, ইন অর্ডার, দ্যাট, হার্ডলি, স্ক্র্যাচলি, নসোনার ইত্যাদি দ্বারা শুরু হয়, ঠিক আছে। তার মানে দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটাই হবে আমার, সরি। সো এখানে কি হবে, দ্য টিচার সেড দ্যাট, এটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, এটা সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। অথবা এটাকে যদি আমি দ্য টিচার সেড দ্যাট, এটাকে যদি আমি দ্য টিচার সেড এটাকে রাখলাম আমি প্রিন্সিপালের আওতায়, দ্য টিচার সেড টিচার বললেন, ঠিক আছে। আর দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ঠিক আছে, যে পৃথিবী গোলাকার, যে পৃথিবী গোলাকার এটা কে বললেন, কিভাবে আলো, ঠিক আছে। সুতরাং এটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আমি ধরতে পারি, কারণ কি সাবঅর্ডিনেট ক্লজ গুলো সাধারণত এই যে এগুলা দ্বারা শুরু হয়, ঠিক আছে। দেন এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, বুঝা গেছে। সো এটা ধরতে পারো, অথবা দ্যাট যদি দ্য টিচার সেড দ্যাট এর সাথে আমি যুক্ত করে দেই, তাহলে দ্য আর্থ ইজ রাউন্ড এটা হবে প্রিন্সিপাল ক্লজ, বুঝা গেছে। বাট নরমালি সাধারণত বা নরমালি যে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, যেমন হু, হুইচ, হুয়েন, হাউ, হোয়াই, if, as, because, though, although, since, while, in order, that, hardly, scratchily, no sooner, এই প্রত্যেকটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে পড়ছে, এই প্রত্যেকটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে পড়ছে, সুতরাং সেগুলো হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজ। কারণ কি কমপ্লেক্সের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে কমপ্লেক্সের মধ্যে, সুতরাং এই প্রত্যেকটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করবে, ঠিক আছে। সো এগুলো দ্বারা শুরু হলে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে, তার মানে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুই বা ততোধিক সমশ্রেণীর সমগুরুত্ব, মানে দুইটার গুরুত্বই সেম, ঠিক আছে। দুইটার গুরুত্ব সেম, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে যখন কোঅর্ডিনেট দ্বারা যুক্ত। কোঅর্ডিনেট ক্লজ অলরেডি দেখছি এক কম্পাউন্ড গঠন করে, তখন উক্ত ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেট এখানে হবে, এখানে কোঅর্ডিনেট কনজাংশন হবে, সরি এখানে ক্লজ হবে না, কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। এটা হবে কোঅর্ডিনেট কনজাংশন। সো এটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে বলা হবে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর কোঅর্ডিনেট ক্লজ গুলো সাধারণত কি হয়, যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে, কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলা, ওই যে এন্ড, বাট, অর, ইয়েট, এন্ড, বাট, অর, ইয়েট, এগুলোই হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। আলটিমেটলি কোঅর্ডিনেট ক্লজটা হয় কম্পাউন্ড সেন্টেন্সে, মানে দুইটার অর্থ সেম থাকবে, ঠিক আছে। মানে দুইটার অর্থ আমার কাছে সেম থাকবে, ঠিক আছে। সো কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে ওই সকল ক্লজ বা ওই সকল কনজাংশন যেগুলো মানে কম্পাউন্ড সেন্টেন্সে, মানে দুইটার কি থাকবে, সমগুরুত্ব থাকবে। আলটিমেটলি দুইটাই কি হবে, প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজ যদি একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, বুঝা গেছে। মানে দুই বা ততোধিক সমগুরুত্ব সমবিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হলে। আর এটা দেখছি একমাত্র আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যেগুলো এন্ড, বাট, অর, ইয়েট ইত্যাদি দ্বারা যুক্ত হয়, ঠিক আছে। এই ছিল মূলত আমার কি যে ক্লজ নিয়ে আলোচনা, ঠিক আছে। নরমালি ক্লজ নিয়ে আলোচনা, এখনো কিন্তু আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ঢুকি নাই, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে এখন আসি নাই। এই যখন শুরু হবে, অর্থাৎ মাত্র শুরু হবে, ঠিক আছে। মাত্র শুরু হবে যে
রুলস 1, অর্থাৎ কিভাবে আমি সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করব, ঠিক আছে, সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করব, ঠিক আছে। সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পলের মধ্যে যদি এট দ্য এজ অফ এই ওয়ার্ডটা থাকে, যে একটা স্বাধীন ক্লজ থাকবে, সিম্পলের মধ্যে আমরা দেখছি একটাই স্বাধীন ক্লজ থাকে, সিম্পলের মধ্যে একটাই স্বাধীন ক্লজ থাকে, ঠিক আছে, স্বাধীন ক্লজ থাকে সিম্পলের মধ্যে। আর ওই স্বাধীন ক্লজের মধ্যে যদি এট দ্য এজ অফ, কিওয়ার্ডটা কি, এট দ্য এজ অফ, কিওয়ার্ডটা হচ্ছে এট দ্য এজ মানেই তো বয়স, কিওয়ার্ডটা হচ্ছে এট দ্য এজ অফ, এবং এরপর যদি বয়স থাকে এট দ্য এজ অফ 10, এট দ্য এজ অফ 15, এট দ্য এজ অফ 12, ঠিক আছে, মানে বয়স থাকবে, ঠিক আছে, বয়স বুঝাবে এট দ্য এজ অফ। যদি বয়স বুঝায় তাহলে কমপ্লেক্সে কি হবে? আর সিম্পল সেন্টেন্সে এট দ্য এজ অফ না বুঝে যদি এট দ্য টাইম অফ বা ইন বুঝায়, এট দ্য টাইম অফ অথবা ইন বুঝায়, ইন ক্লজ, স্বাধীন ক্লজে ইনের পরে যদি সাল অথবা ঋতু থাকে, স্বাধীন ক্লজ ইন থাকবে, ইনের পরে সাল অথবা ঋতু, এখানে এট দ্য এজ অফ এরপরে বয়স থাকবে, আর এট দ্য টাইম অফ এবং এরপরে ভার্বের সাথে আইএনজি ফরম্যাট থাকবে, ঠিক আছে। এট দ্য টাইম অফ ভার্বের পরে আইএনজি, এট দ্য টাইম অফ ভার্বের পরে আইএনজি, অলওয়েজ ভার্ব এট দ্য টাইম অফ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে। এই তিনটে যদি থাকে, এট দ্য এজ অফ থাকলে আমি কিভাবে কমপ্লেক্স করব, ইনের পরে যদি সাল অথবা ঋতু থাকে তাহলে আমি কিভাবে কমপ্লেক্স করব, এট দ্য টাইম অফ এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কিভাবে কমপ্লেক্স করব। সো আমাকে কিওয়ার্ডগুলো একদম টুকস্ত মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। সো একদমই যে এট দ্য এজ অফ যদি থাকে তাহলে হুয়েন দ্বারা শুরু করব এবং সবার লাস্টে লিখবো বয়স, হুয়েন দ্বারা শুরু করব সবার লাস্টে বয়স, আর হুয়েন দ্বারা শুরু করব সবার লাস্টে সাল অথবা ঋতু, এখানে হুয়েন দ্বারা শুরু করব এবং এট দ্য টাইম অফ এর পরে যা আছে অন্যান্য তা এখানে কপি করে দিব, ঠিক আছে। তাহলে হুয়েন ডট ডট বয়স, হুয়েন ডট ডট সাল বা ঋতু, এখানে সাল বা ঋতু যেটা থাকবে, এবং এট দ্য টাইম অফ ভার্বের সাথে যদি আইএনজি থাকে হুয়েন ডট ডট এখানে পরে যা থাকবে তা। আর কম্পাউন্ডে শুধুমাত্র কি করবে, এন দ্বারা যুক্ত করে দেবে, শেষ দুইটা স্বাধীন ক্লজ এন দ্বারা যুক্ত করে দিলে আমার কম্পাউন্ড সেন্টেন্সটা হয়ে যাবে, ঠিক আছে। স্বাধীন স্বাধীন ক্লজ এবং এন দ্বারা যুক্ত করে দিলে আলটিমেটলি আমার কম্পাউন্ডটা হয়ে যায়, ঠিক আছে। হুয়েন ডট ডট বয়স, হুয়েন ডট ডট সাল, হুয়েন ডট ডট অন্যান্য এবং স্বাধীন ক্লজের মাঝে এন দ্বারা যুক্ত করে দেবে, ঠিক আছে। কম্পাউন্ডটা ইজি। সো উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা উদাহরণ নিলাম, কমপ্লেক্স কম্পাউন্ড, যেমন শি ওয়াজ বর্ন ইন 1996, ঠিক আছে, শি ওয়াজ বর্ন ইন 1996, যে ইন আছে। সো আমার এখানে লেজার লাইটটা যে জায়গার মধ্যে পয়েন্ট আকারে আছে সেটা হচ্ছে ইন আছে, এবং শি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে, সে জন্মেছে, ঠিক আছে। এটা নিঃসন্দেহে একটা ক্লজ, কোন ক্লজ? স্বাধীন ক্লজ। শি ওয়াজ বর্ন ইন 1996, ইন 1996, এবং ইনের পরে কি আছে? সাল অথবা ঋতু আছে না, তার মানে হুয়েন ডট ডট সাল অথবা ঋতু, তাহলে হুয়েন ডট ডট সাল অথবা ঋতু, ঠিক আছে। তার মানে প্রথমে কি দিব আমি? হুয়েন, হুয়েন এই 1996 এর ডট 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 মানে কি যা আছে হুয়েন, এই যে ইট ওয়াজ 1996 তো অনেক পাস্টে করছে, ঠিক আছে, অনেক আগে, তো পাস্টে না, তো পাস্টে ইট ওয়াজ আমি ইউজ করলাম, ঠিক আছে। হুয়েন যখন এটা ছিল 1996 তখন সে জন্মগ্রহণ করছে, ঠিক আছে। যখন সে কি ছিল, 1996 সাল ছিল তখন সে জন্মগ্রহণ করছে, ইট ওয়াজ 1996, শি ওয়াজ বর্ন, এই যে শি ওয়াজ বর্ন ইন 1996, আমি ইট ওয়াজ আনলাম কারণ যে পাস্টে ছিল, ঠিক আছে। সুতরাং ইট ওয়াজ 1996, শি ওয়াজ বর্ন। সো তোমাকে সেন্টেন্স দেখে কিন্তু আলটিমেটলি আনসার করতে হবে, যেমন হুয়েন ইট ওয়াজ 1996, হুয়েন ইট ওয়াজ 1996, যখন এটা ছিল 1996 তখন কি হয়েছিল, তাহলে হুয়েন এর দ্বারা শুরু হয়েছে, সুতরাং ইট ওয়াজ 1996 এটা হবে হুয়েন ইট ওয়াজ 1996, এটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আর শি ওয়াজ বর্ন এটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। সো এভাবে করতে হবে। কমপ্লেক্সে কি হবে? ইট ওয়াজ 1996 এন্ড শি ওয়াজ বর্ন, এখানে হুয়েনটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কম্পাউন্ড যখনই আমি করব তখন কি হবে, যে হুয়েনটা ক্যান্সেল, ইট ওয়াজ 1996, শি ওয়াজ বর্ন, এখানে এই যে কমার বদলে আমি এন দিয়ে দিব, তাহলে আমার আনসার হয়ে যাবে, ঠিক আছে। কমার বদলে এন দিয়ে দিব, আমার আনসার হয়ে যাবে। এখন যদি আমি লিখতাম যে শি ওয়াজ বর্ন এন্ড ইট ওয়াজ 1996, একই কথা, ঠিক আছে। সো এই ছিল মূলত এট দ্য এজ অফ, এট দ্য টাইম অফ এন্ড ইন থাকে, ঠিক আছে। আর বোনাস টপিক হিসেবে এখানে রাইট ফর্ম ভার্বের একটা রুল শিখে নাও, যে সেন্টেন্সে দেন থাকবে, এট দ্য মোমেন্ট থাকবে, এট দ্য টাইম থাকবে, অথবা অতীতের কোনো চলমান ঘটনা উল্লেখ থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা টাইম, এখানে অফ না, কিন্তু এটা টাইম শুধু এখানে ছিল, কিন্তু জিনিসটা খেয়াল করো, এটা টাইম অফ, এটার পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হইছে, ঠিক আছে। এই কথাটা এখানে বলছে যে দেন যদি থাকে, এট দ্য মোমেন্ট যদি থাকে, এট দ্য টাইম থাকে, অথবা অতীতে কোনো চলমান ঘটনা উল্লেখ থাকে, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি এখন তোমাকে আমি বলতে যাই, লোকে আমাকে মারবে, ঠিক আছে। ক্লাস 10 এ পড়ো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার না জানলে তো কিছু করার নাই, ঠিক আছে। সো ভার্বের সাথে আইএনজি হবে, বুঝে গেছে, এটা টাইম অফ ভার্বের সাথে আইএনজি হবে।
সো আরেকটা দোস্ত দেখেন যে she met me first at the age of 10, এই যে at the age of আছে, ঠিক আছে, at the age of আছে এবং এটার পরে 10 আছে, ঠিক আছে, তার মানে at the age of এর পরে বয়স আছে 10 বছর। তাহলে when দ্বারা শুরু করব, তাহলে when it was 10, যে when she was 10, যখন সে তাহলে 10 বছর, ঠিক আছে, when she was 10 তখন তার 10 বছর, সে আমার সাথে দেখা করতে আসছে। আগেরটা ছিল কিন্তু সালের ক্ষেত্রে তো তখন আমি কি দা she he ইউজ করতে পারবো না, সালের ক্ষেত্রে তো আমি she he ইউজ করতে পারবো, তাই it was ইউজ করলাম, ঠিক আছে। আর যেখানে যখন এখানে কি আছে, সাবজেক্টই আছে এবং 10টা কার 10, এখানে তার 10, ঠিক আছে, সুতরাং she was 10 and she met me first, বুঝে গেছে, she was 10 when she was 10 she met me first, এখানে when দ্বারা শুরু করলাম এবং when এর পরে বয়স দিয়ে দিলাম, মাঝে কি হবে, একটা সাবজেক্ট একটা ভার্ব হবে, একটা সাবজেক্ট এবং একটা কি হবে, ভার্ব হবে, তাই এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ভার্বটা কি ওয়াজ কেন হলো, কারণ এখানে দেখো ম্যাট আছে, এখানে যদি মিট থাকতো তাহলে she is দিতাম, বুঝে গেছে, she is ইউজ হইতো, বাট এখানে ম্যাট তো B2 ফরম্যাটে আছে না, মানে ভার্বের পাস্ট ফরম্যাটে আছে না, সুতরাং পাস্ট ফরম্যাটে ওয়াজ দিয়ে দিছি, বাকি যা আছে তা কপি টু কপি, ঠিক আছে। এটা কম্পাউন্ড করলে কি এই যে কমার বদলে আমি এন্ড দিয়ে দিব আর হুয়েনটা ক্যান্সেল, কমার বদলে এন্ড আর হুয়েনটা কি হবে, ক্যান্সেল হয়ে গেলে আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। সো she met me first at the age of 10, when she was 10 she met me first, when she was 10 বা she was 10 she met me first। এখানে আমি বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে হিউজ পরিমাণ রুলস মনে রাখতে হবে, আর মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে মোর দেন প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার রুলস গুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, স্ট্রাকচার গুলো কিন্তু মাথায় ফিক্সড হয়ে থাকবে। আরেকটা উদাহরণ যে টুম্পা বিকামস অ্যাটেন্টিভ এট দ্য টাইম অফ রিডিং, এই যে এট দ্য টাইম এর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি ফরম্যাট হচ্ছে, ঠিক আছে, এট দ্য টাইম অফ রিডিং ভার্বের সাথে আইএনজি ফরম্যাট হচ্ছে এট দ্য টাইম অফ রিডিং। সো আমি কি করব, এটাকে কি করব, কমপ্লেক্স, সো এটাকে কি বলবো, হুয়েন, তো প্রথমে দিলাম হুয়েন যেটা অন্যান্য, তাহলে হুয়েন দিলাম, হুয়েন শি ওয়াজ রিডিং, এখানে কি আছে, বিকামস আছে না, অ্যাটেন্টিভ আছে না, এটা তো বি1 ফরম্যাটে, তাহলে হুয়েন শি ইজ রিড বুক, এটাকে এভাবে দিয়ে দিই, হুয়েন শি ইজ রিড বুক, যখন সে বই পড়ে, বা হুয়েন শি ইজ রিডিং বুক, একই কথা, সে বিকামস রিডিং, সে খুবই অ্যাটেন্টিভ হয়, সেটা কি হবে, হুয়েন টুম্পা রিড বুকস, এখানে শি দিলাম আমি, আর টুম্পা দিতে পারে কোনো সমস্যা নেই, তাহলে টুম্পা রিড বুকস, সেখানে রিড বুকস, তাহলে শি বিকামস অ্যাটেন্টিভ, ঠিক আছে, শি বিকামস অ্যাটেন্টিভ, হুয়েন টুম্পা রিড বুকস বা হুয়েন শি রিড বুকস, এখানে রিডিংটা উঠে যাবে, ঠিক আছে, রিডিংটা উঠে আমি আইএনজি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে, বুঝে নাই, যে হুয়েন টুম্পা রিডিং বুক, রিডিং থেকে আমি আইএনজি ক্যান্সেল করে দিলাম। এখন তুমি যদি আইএনজি লাগাতে চাও, দেন আইএনজি দ্বারা তাহলে হুয়েন থাকবে, ঠিক আছে, হুয়েন থাকবে, টুম্পা থাকবে, ঠিক আছে, টুম্পা থাকবে, এখানে রিডিং, তাহলে হুয়েন টুম্পা ইজ রিডিং লাগাতে হবে, ঠিক আছে, ওয়েন টুম্পা ইজ রিডিং, কারণ কন্টিনিউয়াস টেন্স তো, ওয়েন টুম্পা ইজ রিডিং বুকস, বই তো পড়বে, ঠিক আছে, দেন কমা দিয়ে দিলাম, শি বিকামস অ্যাটেন্টিভ। সো হুয়েন টুম্পা রিডস বুকস অথবা হুয়েন টুম্পা ইজ রিডিং বুকস, দুইভাবে আমি করতে পারি, ঠিক আছে, শি বিকামস অ্যাটেন্টিভ। আর কম্পাউন্ড শুধু হুয়েন ক্যান্সেল দিয়ে কমা উঠিয়ে দিয়ে আমি কি করবো, এন্ড দ্বারা দিয়ে দিব, ঠিক আছে, হুয়েন তুলে দিয়ে কমা তুলে দিয়ে কমার জায়গায় আমি এন্ড দিয়ে দিলে বাকি দুইটা সেন্টেন্স জায়গা মতো বসিয়ে দিলে আমার কম্পাউন্ড হয়ে গেল। সো কম্পাউন্ডটা কিন্তু ইজি, ঠিক আছে, কম্পাউন্ডটা কিন্তু মোর দেন ইজি, ঠিক আছে, খুবই ইজি যদি পড়তে পারো। সো রুলস 1 যদি কমপ্লিট হয়ে যায়, আশা করছি যে রুলস 1 নিয়ে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখন আমরা চলে যাব রুলস 2 তে, যে রুলস 2 তে আসলে আলটিমেটলি কি বলে, যে সিম্পলে যদি বাই প্লাস আইএনজি থাকে, এই রে, যে বাই প্লাস আইএনজি ভার্বের পরে আইএনজি, সো আমরা সিম্পলে দেখছি ভার্বের, আমরা যদি সিম্পল সেন্টেন্সটা চিনার উপায়ের মধ্যে দেখি, সো সিম্পল সেন্টেন্স যে আমি বলছিলাম কিভাবে চিনবো, এখানে জিনিস একটা দেখো, যে আমি দিছিলাম এখানে যে বাই প্লাস আইএনজি থাকবে, সিম্পল সেন্টেন্সের মধ্যে বাই প্লাস আইএনজি থাকবে, ঠিক আছে, বাই প্লাস যদি আইএনজি থাকে তো ভার্বের সাথে আইএনজি থাকবে কিন্তু, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো এখানে সেম ভাবে আমরা পেয়ে গেলাম এখানে যে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং একটা অবজেক্টের পরে সবার লাস্টে থাকবে স্বাধীন ক্লজ, বাই প্লাস আইএনজি এবং সবার লাস্টে থাকবে স্বাধীন ক্লজ, ভার্বের সাথে আইএনজি আছে, তখন এটাকে আমি কিভাবে কমপ্লেক্স করব ইফ দ্বারা, মানে ইফটা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে, ইফ দ্বারা যদিও, ইফ মানে হচ্ছে যদি, সো এটা অ্যাফার্মেটিভ টাইপের হবে, ঠিক আছে, ইফের ব্যবহার আমি নিয়ে আলোচনা করব, এটা সিম্পল আগের মতো দুইটা স্বাধীন ক্লজের মাঝখানে এন্ড দ্বারা যুক্ত করে দিলেই হবে, ঠিক আছে।
আর আরেকটা স্ট্রাকচার উইথআউট প্লাস ভার্বের সাথে তো এখানেও দেখছিলাম আমরা যে আমি যদি সিম্পল সেন্টেন্সটা আবার দেখানো ট্রাই করি, যেখানে যে উইথআউট প্লাস আইএনজি অর্থাৎ উইথআউট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি ফরম্যাটে থাকে সেটাও কিন্তু আমার সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। সো এখানে উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি একটা অবজেক্ট এবং সবার সাথে স্বাধীন ক্লজ থাকবে, ঠিক আছে। এটা যে বাই প্লাস আইএনজি ই প্লাস অ্যাফার্মেটিভ না, এখন উইথআউট তো তার মানে নেগেটিভ না, সুতরাং ইফ প্লাস এখানে কি নেগেটিভ অথবা আনলেস দ্বারা করতে পারি। সবথেকে ইজি হচ্ছে আনলেস দ্বারা করা, ঠিক আছে। এই টপিকের মধ্যে সবথেকে ইজি হচ্ছে আনলেস দ্বারা করা, ঠিক আছে। সো আনলেস দ্বারা করব আমরা, আনলেস এর ইউজ আছে, ইফ এর ইউজ আছে, উইথআউট এর ইউজ আছে, বাই এর ইউজ আছে, ঠিক আছে। এবং এটা সেম ভাবে কি করব অর দ্বারা, যদি আমি এখানে আনলেস ইউজ করি তাহলে ওর ইউজ করবে, আর যদি এখানে আমি এফার্মেটিভ ইউজ করি, ইফ ইউজ করি তাহলে আমি এন্ড ইউজ করব, আর যেহেতু এটা উইথআউটটা হচ্ছে নেগেটিভ তাই এখানে আমি অর ইউজ করব, ঠিক আছে। এখানে আমি অর ইউজ করব, তো উইথআউট, ইফ অথবা আনলেস। এখানে আমি আনলেস দ্বারা করা ট্রাই করবো, সবথেকে বেশি প্রায়োরিটি দিব, কারণ ইফ এর স্ট্রাকচার গুলো কিন্তু হিউজ পরিমাণ, ঠিক আছে। এবং স্বাধীন ক্লজ অর এবং ওর ইউজ করবো সেখানে এন্ড, বাট এখানে অর। আমরা দেখছি কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু অর দ্বারা দুইটা স্বাধীন ক্লজ যুক্ত থাকে। সো আলটিমেটলি কি দেখে নিলাম আমরা, রুলস দেখে নিলাম যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দেন অবজেক্ট, যদি স্বাধীন ক্লজ থাকে তাহলে ইফ দ্বারা শুরু করবো, সেটা হবে অ্যাফার্মেটিভ। কম্পাউন্ডে কি করবো, স্বাধীন ক্লজ এন্ড দ্বারা যুক্ত করবো দুইটা স্বাধীন ক্লজের মাঝখানে। বাট যখন উইথআউট চলে আসবে, উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তখন কিন্তু ইফ দ্বারাও লিখবো, সেন্টেন্সটা হবে নেগেটিভ, এবং আনলেস দ্বারা শুরু করবো। সব থেকে ইজি হচ্ছে আনলেস দ্বারা শুরু করা, কারণ আনলেসটা একটু ইজি। দেন হচ্ছে এখানে আমি কম্পাউন্ড করলে এখানে অর, এন্ডের বদলে আমি অর দিব, ঠিক আছে। সো আমরা রুলসটা যদি দেখা হয়ে থাকে তাহলে চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। যে বাই নোয়িং ইংলিশ ইউ উইল গেট এ গুড জব। বাই নোয়িং, এই যে বাইয়ের পরে দেখো নর সাথে আইন আছে, নোয়িং, অবজেক্ট আছে ইংলিশ, দেন হচ্ছে একটা স্বাধীন ক্লজ যে ইউ উইল গেট এ গুড জব। সেখানে স্বাধীন ক্লজ কোনটা, স্ট্রাকচার ওয়াইজ আমাকে বলেই দিছে যে ইউ উইল গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে। সো এটাই হচ্ছে আমার স্বাধীন ক্লজ, ঠিক আছে। স্বাধীন ক্লজ, ঠিক আছে। সো এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি কমপ্লেক্স করা ট্রাই করি, সো আগে আমাকে ইফ এর ব্যবহার জানতে হবে। সো আগে দেখে নি, যদি এখানে বলছে ইউ উইল গেট এ গুড জব বাই নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো। সো এটা ইফ হচ্ছে যদি, ঠিক আছে। যদি তুমি ইংরেজি, যদি তার মানে ইফ, যদি তুমি, ইফ যদি তুমি বলছে বাই নো ইংরেজি জানার দ্বারা, এটা বাংলা অর্থ হচ্ছে ইংরেজি জানার দ্বারা ইউ উইল গেট এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে। তার মানে যদি তুমি ইংরেজি জানো, ইফ মানে হচ্ছে তো যদি, সুতরাং যদি তুমি ইংরেজি জানো তুমি ভালো চাকরি পাবে, ঠিক আছে। তার মানে যদি তুমি ইংরেজি জানো, তাহলে ইফ ইউ নো ইংলিশ, যে ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো। সো এখানে বাংলা অর্থ যদি তুমি ইংরেজি জানো, ইংলিশ মানে ইংরেজি ট্রান্সলেশন হবে ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো, বাকি যা আছে তা ইউ উইল গেট এ গুড জব, ঠিক আছে। ইউ উইল গেট এ গুড জব, ঠিক আছে, গেট এ গুড জব। সো এখানে আমি ইজিলি লিখে দিলাম যে যদি এখানে বাই নো ইংরেজি জানার দ্বারা ইউ উইল গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবে। তাহলে এটা কি কমপ্লেক্স, যদি তুমি ইংরেজি জানো, তাহলে ইফ ইউ নো ইংলিশ ইউ উইল গেট এ গুড জব। সো নরমালি অ্যাফার্মেটিভ, ওখানে যদি এখন এটা যদি উইথআউট হয়ে যেত, যেখানে এখানে উইথআউট, ঠিক আছে, তাইলে বাই নোয়িং ইংলিশ না হয়ে যেত উইথআউট নোয়িং ইংলিশ ইউ উইল গেট এ গুড জব, না ইউ উইল না হয়ে কি হয়ে যাবে, ইউ ক্যানট, বা আমি ক্যান নট দিয়ে দিলাম। এই ক্যান নট, তুমি একটা ভালো চাকরি পাবে না, তাহলে কি এটা নেগেটিভ না, তাহলে ইফ নেগেটিভ, তাহলে ইফ ইউ, বা উইথআউট ইংলিশ, তাহলে ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো, তার মানে যদি তুমি ইংরেজি জানো, তাহলে ইফ ইউ কান্ট, ঠিক আছে, ইফ ইউ কান্ট নো ইংলিশ, বা ইফ ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজি যদি বলতে না পারো, তাহলে কিন্তু ইউ উইল বা ইউ কান্ট গেট এ গুড জব, ঠিক আছে। তো জিনিসগুলো কিন্তু আলটিমেটলি সেন্টেন্সের সাথে রিলেটেড। সো আমরা একটা পরে একটা দেখে নেওয়া ট্রাই করব, ঠিক আছে। সো বাই নোয়িং ইংলিশ ইউ উইল গেট এ গুড জব। সো এটাকে কি করব, আমি যদি কমপ্লেক্স করি, ইজি বলছে এফার্মেটিভ, যদি তুমি ইংরেজি জানো তাহলে ইউ উইল নো ইংলিশ। সো এখানে ইফ ইউ নো ইংলিশ, এই যে এটা হচ্ছে যদি তুমি ইংরেজি জানো, ইউ উইল গেট এ গুড জব, বাকি যা আছে তা। আর কম্পাউন্ডে কি করবে, ইফ ক্যান্সেল, এই যে কমার বদলে আমি কি দিব, এন্ড দিয়ে দিব, বাকি সব আগের মতো, ঠিক আছে। কম্পাউন্ডটা আসলে ইজি। সো এটা যদি এফার্মেটিভ হয়, আমি ইফ এর ব্যবহারটা দেখানোর ট্রাই করব, ঠিক আছে। তো চলো আগে আমরা ইফ এর ব্যবহার বা বোনাস টপিকটা দেখে নিই। বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান মানে কি, জিরান মানে অলরেডি দেখছি যে ভার্বের সাথে আইএনজি থাকবেই, বাট ওই ভার্বের সাথে আইএনজিটা নাউনের মতো কাজ করবে,
ভার্বের সাথে আইএনজিটা নাউনের মতো কাজ করলে সেটা হবে জিয়ান, নোয়িং, জানা, সেটা কিন্তু ভার্বের মতো কাজ করে, ঠিক আছে, জানাই। সো স্ট্রাকচার 1 হচ্ছে বাই প্লাস জিরান্টের পরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা ক্যান থাকবে, ক্যানের পরে একটা ভার্ব থাকবে, এবং এই ক্যানের পরে যে ভার্ব সেটা হবে অলওয়েজ ভার্বের 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আমি লিখে দিই, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এটা হবে প্রেজেন্ট ফর্ম, বুঝে গেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্যানের পরে ভার্বের অলওয়েজ প্রেজেন্ট ফর্ম করতে, এবং অবজেক্ট। উদাহরণ হিসেবে দিতে পারি যে বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মোর, বাই রিডিং মোর যদি তুমি বেশি পড়ে ইউ ক্যান লার্ন মোর, তুমি বেশি বেশি জানবে। এই যে বাই এর পরে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, ঠিক আছে, মোর একটা অবজেক্ট, দেন এই যে এখানে সাবজেক্ট আছে, এখানে কি আছে, ক্যান আছে, এই যে লার্নটা কিন্তু বি1 ফরম্যাটে, লার্নটা কিন্তু বি1 ফরম্যাটে আছে, ঠিক আছে, এবং মোরটা হচ্ছে অবজেক্ট, বুঝে গেছে। সেটা হচ্ছে মূলত বাই প্লাস জিরান্টের কাজটা কিভাবে স্ট্রাকচার হবে। দেন বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইউ ক্যান ফিট, এই যে বাই ড্রিঙ্কিং, এই যে ভার্বের সাথে আইএনজি আছে, ক্লিন ওয়াটার এটা অবজেক্ট হিসেবে থাকতে পারে, এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট, অনেক সময় থাকতে পারে এই অবজেক্ট, এই যে অবজেক্ট ক্লিন ওয়াটার, এই অবজেক্ট অনেক সময় থাকতে পারে, না থাকতে পারে। ইউ ক্যান ফিট, এই যে ফিটটা হচ্ছে ভি1, বুঝে গেছে। সো উই ক্যান, আরেকটা দিকে নি, সো আমি এখানে কিছু মুছে দিই। সো সেকেন্ডটা হচ্ছে যে উই ক্যান গেট কার্বন ডাই বা কার্বোহাইড্রেট, সরি উই ক্যান গেট কার্বোহাইড্রেট বাই ইটিং সুগার, মানে চিনি খাওয়ার দ্বারা, চিনির মাধ্যমে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কার্বোহাইড্রেট শর্করা থাকে, আমরা নরমালি জানি। উই ক্যান গেট কার্বোহাইড্রেট বাই ইটিং সুগার, এই যে বাই ইটিং সুগার, ঠিক আছে, বাই ইটিং সুগার আছে না, সেটা দেখো উই ক্যান, এই যে উই এর পরে একটা সাবজেক্টের পরে ক্যান থাকবে, গেটটা হচ্ছে ভি1 কার্বোহাইড্রেট, সো এটাকে দিতে হবে বাই ইটিং সুগার। সো প্রথমে যদি আমি এই লাইনটা এইভাবে লিখতাম, যে প্রথমে আমি লিখতাম বাই ইটিং সুগার, ফার্স্টে লিখলাম যে বাই ইটিং সুগার, ঠিক আছে, বাই ইটিং সুগার, দেন আমি লিখতে পারবো উই ক্যান গেট কার্বোহাইড্রেট, আমরা কি কার্বোহাইড্রেট পাই, একই কথা, কোনো সমস্যা নাই। সো আলটিমেটলি আমি বাই প্লাস জিরান্ট অর্থাৎ এর ইউজটা দেখে নিলাম, ঠিক আছে, কিভাবে সেন্টেন্সে বাই প্লাস জিরান্ট অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফরম্যাট সেটা নাউন হিসেবে কাজ করবে। ও আরেকটা রয়ে গেছে, এটা শেষ করে ফেলে, বাই ওয়ার্কিং হার্ড, এই যে বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম দ্বারা ইউ ক্যান শাইন ইন ইউর লাইফ, এটা তো আর বোঝানোর কোনো দরকারই নেই, যেহেতু আগের তিনটা অলরেডি বোঝা হয়ে গেছে। সো আগে আমরা দেখছি যে উইথাউট প্লাস জিরান, সরি বাই প্লাস জিরান, এখন আমরা দেখবো উইথাউট প্লাস জিরান। উইথাউট ওয়ার্ডটাই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, উইথাউট ওয়ার্ডটাই হচ্ছে যেহেতু নেগেটিভ, সো স্ট্রাকচারে একটু পরিবর্তন আসবে, যে উইথাউট প্লাস জিরান, যে উইথাউট প্লাস জিরান সাবজেক্ট ক্যান নট বার, ঠিক আছে। সো এখানে আগে ছিল উইথাউট এর বদলে বাই, এখন হবে যে উইথাউট। সো উইথাউট হলে এখানে শুধুমাত্র ক্যান নট হবে, ঠিক আছে, আর বারবার এখানে বেস ফর্ম হবে অর্থাৎ ভি1 ফরম্যাট। সো উইথাউট এটা, সো এটা হয়ে গেছে এখানে স্ট্রাকচার, সো এটা ক্যান্সেল, ঠিক আছে। সো উইথাউট টেকিং প্রপার মেল, যে উইথাউট টেকিং প্রপার মেল ইউ ক্যান নট কিপ ইউর বডি ফিট, ঠিক আছে, উইথাউট টেকিং প্রপার মেল মানে কি, ঠিক মতো না খাওয়া, না খেলে, ঠিক মতো না খেলে ইউ ক্যান নট কিপ ইউর বডি ফিট, তুমি তোমার বডিটাকে ফিট করতে পারবে না, ঠিক আছে। সো এখানে দেখো উইথাউট টেকিং প্রপার মেল ইউ ক্যান নট, সো এখানে ইউ এর সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ ক্যান নট দিয়ে দিলাম, আর এখানে ভার্বটা হচ্ছে কিপ, কিপটা কিন্তু বি1 ফরম্যাটে আছে, ঠিক আছে, এখানে কিপটা কিন্তু বি1 ফরম্যাটে, আমি বারবার যে বি1 বলতেছি, এই যে বারবার আমি যে বি1 বলতেছি, বি1 দ্বারা বোঝাচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি2 দ্বারা বলা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, আর বি3 দ্বারা বোঝাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে নিঃসন্দেহে ধারণা আছে, ঠিক আছে। আর এখানে ইওর বডি ফিট, সো উইথাউট টেকিং প্রপার মিল ইউ ক্যান নট কিপ ইউর বডি ফিট, বুঝে গেছে। সো স্ট্রাকচারের সাথে মিল আছে। সো আলটিমেটলি উইথাউট প্লাস, যে উইথাউট প্লাস জিরান্ডে যে স্ট্রাকচারটা এইরকমই হবে। সো সেকেন্ড হচ্ছে উইথাউট রিডিং মোর ইউ ক্যান পাস, ইউ ক্যান নট পাস, যে উইথাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস, যে ইউর পরে ক্যান নটটা আছে এবং পাসটা হচ্ছে বিয়ন্ড ফরম্যাটে। সো আমি যে উইথাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান এগুলো কেন পড়াচ্ছি, কারণ এই যে উইথাউট প্লাস জিরান, উইথাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান, বাই প্লাস জিরান এটা কমপ্লিটিং সেন্টেন্সে কাজ করে, কমপ্লিটিং সেন্টেন্স, এই যে উইথাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান এটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে, যে কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে, যে কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আলটিমেটলি কাজে লাগবে, যে উইথাউট প্লাস জিরান, বাই প্লাস জিরান কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে। সো কমপ্লিটিং সেন্টেন্স, এই যে আমি এখানে কিছু দেখো বোল্ড করছি, আবার কিছু আনবোল্ড করে ফেলছি, ঠিক আছে। সো তোমাকে এইভাবে দিবে, সো জিনিসগুলো আমি বুঝানো ট্রাই করি, যে তোমাকে এই লাইনটা দিয়ে দিবে, ইউ ক্যান নট কিপ, এই লাইনটা দিবে না, শুধুমাত্র দিয়ে দিবে উইথাউট টেকিং প্রপার মিল, দেওয়ার পরে একটা যে উইথাউট টেকিং প্রপার মিল দেওয়ার পরে একটা ড্যাশ দিয়ে বলবে লাইনটা ফিল আপ করো,
সো তুমি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু লাইনটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো আমাকে পূর্বে দেখতে হবে কি দেওয়া আছে, উইথাউট প্লাস টেকিং দেওয়া আছে, উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, সুতরাং পরে হবে সাবজেক্ট ক্যান নট ভার্ব একটা অবজেক্ট। সো তোমাকে মিল অনুযায়ী এখানে সাবজেক্ট ক্যান নট ভার্ব অবজেক্টটা তোমাকে বসিয়ে দিতে হবে। সো এটা কিন্তু চেঞ্জিং কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু তোমার কাজে আসছে, আর চেঞ্জিং সেন্টেন্সের মাস্ট কাজে আসতেছে। সো আমাকে উইথাউট প্লাস জিরান্টের কি জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে, কারণ অনেক সময় তোমাকে বলে দিবে কমপ্লেক্স থেকে তুমি সিম্পল করো। সো কমপ্লেক্সে তোমার এটা দেওয়া আছে, সো কমপ্লেক্স একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা সিম্পল। সো সিম্পলে তুমি কিভাবে করবে, উইথাউট প্লাস জিরান্ড লাগবে, উইথাউট প্লাস জিরান্ডের তুমি স্ট্রাকচার জানো না, তখন তো কিন্তু তুমি কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবে না, ঠিক আছে। সো তোমাকে স্ট্রাকচার ওয়াইজ আগে জিনিসগুলো বুঝতে হবে। আরেকটা হচ্ছে যে হি উইল নট বি এবল টু রাইট ওয়েল উইথাউট রাইটিং মাচ, মানে বেশি বেশি লেখার দ্বারা হি উইল নট বি এবল টু রাইট, মানে লিখতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো যে হি, এই যে নট লাগানো আছে না, হি উইল নট, এখানে কেন না হয়ে অনেক সময় উইল হতে পারে। সো কেন না হয়ে অনেক সময় উইল হতে পারে, উইলের পরে তো অবশ্যই একটা নট লাগবে। সো এখানে যে উইল নট হয়েছে, বুঝে গেছে। আর এখানে বাই রাইটিং, সো উইথাউট রাইটিং মাচ এটাকে তুমি সামনে নিয়ে আসতে পারো, যে উইথাউট রাইটিং মাচ হি উইল নট বি এবল টু রাইট ওয়েল, বুঝে গেছে। সো এখানে উইল নটও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা উইথাউট প্লাস জিরান্ড এটার উদাহরণ দেখে নিলাম। এখন আমরা দেখবো ইফ। সো ইফ সম্পর্কে অনেক পড়াশোনা, ঠিক আছে। সো আগে আমরা রুলসটা দেখে নেওয়া ট্রাই করি। সো রুলসটা ছিল হ্যাঁ, সো ইফ সম্পর্কে আমার জানতে হবে। সো ইফের কিন্তু অনেক স্ট্রাকচার, ঠিক আছে, ইফের কিন্তু অনেক স্ট্রাকচার। সো স্ট্রাকচার ওয়ান হচ্ছে ইফের পরে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পর অলওয়েজ ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দেন আরেকটা সাবজেক্ট থাকবে এবং উইল ক্যান মে থাকবে, উইল ক্যান মে এর পরে আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে। সো এখানে জিনিসগুলো কিন্তু একটু কঠিন, যে ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, একটা অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, উইল ক্যান মে থাকবে, এবং সব সময় মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর ওয়াজ ওয়ার শেল শুড ক্যান কুড মে মাইট উইল উড, ঠিক আছে। দেন হচ্ছে ইউজ টু অর টু ডু ডিড ডাজ, এগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। অনেক বড় হিউজ পরিমাণে বড় একটা রুলস আছে, যে রাইট ফর্ম অফ ভার্বের অনেক বড় একটা রুলস আছে, যে রুলসটা যদি আমি একটু লেখা দেখানো ট্রাই করি। সো এখানে তো নাই, সো আমি খাতা থেকে বলি যে কোন কোন ওয়ার্ডের পরে, অর্থাৎ কোন কোন ওয়ার্ডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যে কোন কোন ওয়ার্ড আগে থাকলে পরে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ক্যান থাকলে বা পরবর্তীতে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বের বেস ফ্রম বি1, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, লেট, হ্যাভ, হ্যাজ টু, had to, am to, is to, are to, were to, had better, had rather, would rather, don't have to, used to, doesn't have to, didn't have to, am going to, is going to, are going to, was going to, were going to ইত্যাদির পর ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বি1 বসে, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। এত হিউজ পরিমাণে বড় একটা রুলস কিন্তু, ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব। সো উইল, ক্যান, মে ইত্যাদি পরে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম বসবে এবং এটা কি অবজেক্ট বসবে। এটা হচ্ছে ইফ এর প্রথম স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচারটা হচ্ছে সেম, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্টে, ঠিক আছে, আর এটা হবে পাস্টে। মানে এখানে বি2 হবে, আর এখানে শুধুমাত্র উইলের বদলে উড, ক্যানের বদলে কুড, আর মেয়ের বদলে মাইট, আর এখানে বাকি যা আছে তা থাকবে, ঠিক আছে। সো একদম ইজি। আর থার্ড রুলসটা হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, এখানে বি3 থাকবে এবং তার আগে কি থাকবে, এক্সট্রা একটা হেড থাকবে, ঠিক আছে। ইফ প্লাস সাবজেক্ট হেড বি3, এখানে সেম ভাবে উডের বদলে উড হয়ে যাবে, কুডের বদলে কুড হয়ে যাবে, মাইটের বদলে মাইট হয়ে যাবে। এখানে এক্সট্রা কি আনতে হবে, হ্যাভ আনতে হবে, আগের মতোই হ্যাভ প্লাস বি1, এখানে হ্যাভ প্লাস বি3, কারণ কি এই যে এখানে বি3। সো ঠিক আছে, সো আলটিমেটলি জিনিসগুলো কিন্তু এইভাবে হবে। সো এটা হচ্ছে 3 নম্বর স্ট্রাকচার। আর এটা কিভাবে লিখতে পারি, ওর ভাবে আমি লিখতে পারি যে হেড, হেডের পরে সাবজেক্ট, সো ইফ ক্যান্সেল আমি হেড দ্বারা দিতে পারি, হেডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি3 অবজেক্ট, দেন হচ্ছে সাবজেক্ট উড, কুড, মাইট, হ্যাভ, হ্যাভের পরে বি3, দেন হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। সো এখানে ইফ প্লাস সাবজেক্ট হেডটাকে আমি ইফ ক্যান্সেল করে দিলে হেডটাকে হেডের পরে নিয়ে আসলে সো আমাকে সেম স্ট্রাকচার হয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। সো আলটিমেটলি ওই কন্ডিশনাল সেন্টেন্স আমি পড়ানো না,
এখানে শুধুমাত্র আমি কি ইফ এর ব্যবহারটা বোঝানোর ট্রাই করতেছি। 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, ওয়্যার থাকবে অবজেক্ট, এটা হচ্ছে উড কুড, এটা হচ্ছে বি1। সো এখানে আমরা কি দেখছি যে বি1 বি2 বি3 এখন হবে ওয়্যার, ঠিক আছে। ওয়্যার থাকলে এখানে সেম জিনিসটা উড কুড মাইট বি1 অবজেক্ট। তো কিছু জায়গায় চেঞ্জ, ঠিক আছে, কিছু জায়গায় উদাহরণগুলো দেখলে আলটিমেটলি কিন্তু আলটিমেটলি ক্লিয়ার হওয়া যাবে। প্রথম স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট বি1 অবজেক্ট, এই যে উইল ক্যান মে এগুলো পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি বসে। যেমন ইফ ইটস রেইন, যদি এটা বৃষ্টি হয়, উই শ্যাল নট গো, আমরা সেখানে যাব না। যদি বৃষ্টি হয় আমরা সেখানে যাব না। এখানে দেখো শেলটা হচ্ছে বি1, এই যে শেলটা হচ্ছে, সো এখানে উইল না হয়ে শেল হতে পারে, কোনো সমস্যা নেই। উইল না হয়ে এখানে শেল হতে পারে। উইল শেল একই কথা তো, উইল শেল, ঠিক আছে। শেল না শেল উইল এখানে হতে পারে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অতীতে শেল উইল একই কথা। উই উইল নট গো, সো এখানে শেল না ইউজ করে আমি উইল ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো নট গো, সো এখানে দেখো গোটা হচ্ছে বি1 ফরম্যাট আছে, ঠিক আছে, মিলে গেছে। আর এখানে রেইন, ইটস রেইন, এটাও কিন্তু বি1 ফরম্যাট আছে, এই যে বি1। সো আলটিমেটলি সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল আমার। সেকেন্ড হচ্ছে ইফ হি ওয়ান্টস, এই যে ওয়ান্টস, এটা কিন্তু বি1, ঠিক আছে, এটা কিন্তু বি1, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেস লাগছে। সো আই শ্যাল হেল্প হিম, আই উইল হেল্প হিম, আই শ্যাল হেল্প হিম, কি কথা, এখানে শ্যাল আছে এবং হেল্পটা হচ্ছে বি1। সো আলটিমেট স্ট্রাকচার আমার স্ট্রাকচারের সাথে মিল আছে। হচ্ছে ইফ ইউ প্লে, যে ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি কি করো বৃষ্টির মধ্যে খেলে, ইউ উইল ক্যাচ কোল্ড, তোমাকে ঠান্ডায় দেবে, ঠিক আছে। ইফ ইউ, এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে বি1, এটা হচ্ছে অবজেক্ট। সো ইউ এটা হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে এখানে কি, উইল তো নরমালি এখানে উইল আছে, আর ক্যাচটা হবে বি1, আর এখানে কোল্ড তো কোল্ড। সো আলটিমেটলি আমার কি হয়েছে, স্ট্রাকচারের সাথে কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার বা ফার্স্ট কন্ডিশনাল। স্ট্রাকচার টু হবে কি, এখানে যে ছিল বি1, সরি এটা আমি মুছে দেওয়া ট্রাই করি। সো এটা মুছে দিলে আলটিমেটলি কি হয় দেখি, যে শুধুমাত্র এখানে বি1 এর বদলে এখানে হবে বি2, আর এখানে বি1 এর বদলে তো বি1 থাকবে, বাকি সব সেম থাকবে। শুধুমাত্র এখানে উইলের জায়গায় উড হবে, ক্যানের জায়গায় কুড হবে, মেয়ের জায়গায় মাইট হবে, ঠিক আছে। তাহলে ইফ হি কাম, যদি সে আসে, যে কেম, এটা হচ্ছে বি2 না, সো এটা কেম বি2 না, তাহলে কি হবে, আই উড গো, এটা হচ্ছে বি1। সো উডের পরে অলওয়েজ বি1 বসে। সো নরমাল সে ইফ দে ওয়ান্টেড, এই যে ওয়ান্টেড এটা বি2 ফর্মে না, তাই এখানে উই উড গো, ঠিক আছে, এটা হবে বি1। সো এটা হবে সরি বি1। সো উডটা আছে স্ট্রাকচার ওয়াইজ। সো আলটিমেটলি এটা যে ফার্স্ট কন্ডিশনাল, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সো স্ট্রাকচার সেম, শুধুমাত্র পাস্ট এবং প্রেজেন্টের মধ্যে পার্থক্য। সো থার্ড রুলটা হচ্ছে সাবজেক্ট হেড থাকবে, একটা বি3 থাকবে, দেন সাবজেক্ট উড কুড মাইট এবং হেডের পরে আরেকটা বি3 থাকবে। অথবা এটাকে আমি ইফ ক্যান্সেল, আমি হেডের পরে সাবজেক্ট নিয়ে আসলাম, বাকি সব আগের মতো, ঠিক আছে। যেমন ইফ আই হ্যাড সিন হিম, এটাই প্রথমটা না, ইফ আছে, আই আছে, হেড আছে, এই যে সিনটা হচ্ছে বি3, ঠিক আছে, এটা হিম অবজেক্ট। আই মাইট, এই যে আই দিয়ে দিলাম, সাবজেক্টটা হচ্ছে আই এখানে মাইট দিয়ে দিলাম, এই যে মাইট আছে, মাইট দিয়ে দিলাম, এখানে হ্যাভ আছে, যে হ্যাভ দিয়ে দিলাম, এবং টোল্ড, এটা হচ্ছে বি3 ফরম্যাটে আছে, টোল্ড হিম দ্য নিউজ। সো আলটিমেটলি স্ট্রাকচারের সাথে কিন্তু মিল আছে। সেকেন্ডটা যে ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, তারা যদি তাড়াতাড়ি শুরু করে, দে কুড হ্যাভ গো দ্য ট্রেন, মানে ট্রেনে তারা যেতে পারে, তাড়াতাড়ি যদি শুরু করতে পারে, ঠিক আছে। তাহলে ইফ আছে, দে আছে, হেড আছে, স্টার্টেড, এটা হচ্ছে বি3, স্টার্টেড আর্লিয়ার টু অবজেক্ট, যে দে কুড, এই যে কুড স্ট্রাকচার ওয়াইজ কুড, দেন হচ্ছে হ্যাভ, এই যে স্ট্রাকচার ওয়াইজ হ্যাভ, দেন হচ্ছে গো, ঠিক আছে, সরি এটা হবে গো না, গন দ্য ট্রেন। সো আলটিমেটলি সো এটা গো হবে না, গন দ্য ট্রেন, যেহেতু বি3 হবে, ঠিক আছে। সো দে হ্যাভ গো টু দ্য ট্রেন বা গন দ্য ট্রেন। সো কি কথা, সো এখানে আর পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে যে এখানে লাস্টে যে এই স্ট্রাকচার হেড সাবজেক্ট বি3 অবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট বি3 যদি অবজেক্ট থাকে, যদি থাকে, তাহলে আমরা কি দেখবো, সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ এবং এটার পরে বি3 আছে। সো নরমাল ইস্যু, যে হেড আই সিন হিম, এই যে হেড, সাবজেক্ট হচ্ছে আই, এই যে বি3 হচ্ছে সিন, আমরা জানি স সি, এই যে সিটা হচ্ছে বি1, এই যে সটা হচ্ছে বি2, আর সিনটা হচ্ছে বি3, মানে পাস্ট পার্টিসিপল।
দেন হচ্ছে আই, এই যে উড, স্ট্রাকচার ওয়াইজ উড দিয়ে দিলাম, হ্যাভ স্ট্রাকচার ওয়াইজ হ্যাভ, এবং গিভ, এই যে গিভ, গিভেন, এই যে গিফটটা হচ্ছে বি1, আর গিফটটা হচ্ছে ভি2, আর গিভেন, সো গিভেনটা হবে কি ভি3, ঠিক আছে। সো গিভেনটা হচ্ছে এখানে ভি3 দা নিউজ। সো আলটিমেটলি আমরা কি করলাম, স্ট্রাকচার 3টাও দেখে নেওয়া ট্রাই করলাম। সো আলটিমেটলি ইফ এর ব্যবহার। সো স্ট্রাকচারটা 4 একদম ইজি, যে ওয়্যার থাকলে কি হবে, ইফ আই ওয়্যার এ কিং, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মধ্যেও আমি একবার পড়িয়েছিলাম, ঠিক আছে। ইফ আই ওয়্যার এ কিং, যদি আমি একদম কি হতাম, রাজা হতাম, আই কুড হেল্প দ্য পোর, আমি মানে গরিবদের সাহায্য করতাম, ঠিক আছে। সো ইফ আছে, দেখো আই আছে, এই যে ওয়্যার আছে, আর অবজেক্ট হচ্ছে এ কিং, এখানে আই যে সাবজেক্ট হচ্ছে আই, এখানে উড নাই, আমি কুড দিয়ে দিলাম, সো কুড হেল্প দ্য পোর, বি1 হচ্ছে হেল্প দ্য পোর, সো নরমাল ইস্যু, ঠিক আছে। সো ইফ আই ওয়্যার ইউ, আই উড নট ডু দিস, ইফ আই ওয়্যার, আমি যদি তুমি তোমার জায়গায় আমি হতাম, আমরা বলি না তোমার জায়গায় আমি হলে এই কাজটা আমি করতাম, তাহলে আই উড নট ডু দিস, এই যে দুটো হচ্ছে বি1 ফরম্যাটে আছে, ইফ এই যে ওয়্যার আছে। সো আলটিমেটলি ইফ এর ব্যবহার কিন্তু 4 রকমের হতে পারে, ঠিক আছে। সো ইফ এর ব্যবহারটা কিন্তু 4 রকমের হতে পারে। তাহলে চলো আমরা পূর্বের সেন্টেন্সে দেখে নিই যে কিভাবে সেন্টেন্সটা হয়েছিল, যে ছিল কিন্তু এভাবে, যে ইফ ইউ নো ইংলিশ, ইউ, এই যে ইফ আছে, নো আছে, এই যে ভি1 ফরম্যাট আছে, ঠিক আছে, এবং ইংলিশটা হচ্ছে অবজেক্ট, এই যে ইউ আছে, উইল আছে, এই যে ভি1 ফরম্যাট আছে। সো আলটিমেটলি কি, প্রথম স্ট্রাকচারে কিন্তু মিলে যায়, ইফ আছে, সাবজেক্ট ভি1, ইফ সাবজেক্ট ভি1 অবজেক্ট, দেন সাবজেক্ট উইল, ক্যান, মে, উইল, ক্যান, মে, তারপরে হচ্ছে ভি1, পরে হচ্ছে অবজেক্ট। সো প্রথম স্ট্রাকচারে কিন্তু মিলে যায়, স্ট্রাকচার 1-এ কিন্তু, যে ইফ এর যে 4টা স্ট্রাকচারের মধ্যে প্রথম স্ট্রাকচার কিন্তু আলটিমেটলি সেটা মিলে যায়। সো আলটিমেটলি এই যে ইফ অ্যাফার্মেটিভ, এটা হবে ফার্স্ট স্ট্রাকচার। সো এই প্রত্যেকটা অ্যাফার্মেটিভ ফার্স্ট, এই প্রত্যেকটা অ্যাফার্মেটিভ ফার্স্ট স্ট্রাকচার ওয়াইজ হবে, এই নিয়ে প্রত্যেকটা ইফ এর ব্যবহার ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী হবে, এটাও প্রত্যেকটা ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী হবে, ঠিক আছে। সো ফার্স্ট স্ট্রাকচার কোনটা, যে প্রথমে একটা কি থাকবে, যে প্রথমে একটা থাকবে ইফ, ইফ এর পরে একটা কি থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে, যে ভার্বের বি1, বি1 এর পরে কি থাকবে, একটা অবজেক্ট। সো আলটিমেটলি দেখছি আমরা অবজেক্টের পরে একটা কি থাকবে, দেন আবার একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে উইল, উইলের পরে থাকবে ক্যান, ক্যানের পরে থাকবে মে, ঠিক আছে, মেয়ের পরে অলওয়েজ থাকবে বি1, বাকি যা আছে তা অর্থাৎ অবজেক্ট। সো আলটিমেটলি কি, এই স্ট্রাকচার অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই ইফ এর ব্যবহারটা হবে, এই ইফ এর ব্যবহারটা হবে। এখানে নেগেটিভ হলে কি হবে, শুধুমাত্র যে উইল নট, ক্যান নট, মে নট, উইল নট, ক্যান নট, মে নট হবে, ঠিক আছে, নটটা লেগে যাবে, বাকি সব ঠিক থাকবে। আর আনলেস এর ব্যবহার আমরা একটু পরে দেখা ট্রাই করব, ঠিক আছে। সো এই ছিল মূলত ইফ এর ব্যবহার। এখন আমরা দেখবো আনলেস এর ব্যবহার। আনলেসটা আমি কোন ক্ষেত্রে ব্যবহার করব, কিভাবে আনলেস, যদি আনলেস হয় তাহলে আমি মানে ব্যবহারটা করবো। আনলেস এর বাংলা মিনিং হচ্ছে যদি না, ঠিক আছে, আনলেস এর বাংলা মিনিংটা হচ্ছে যদি না তুমি ইংরেজি জানো, তুমি কোনো ভালো চাকরি পাবে না, যদি না তুমি ইংরেজি জানো, ঠিক আছে, যদি তুমি ইংরেজি পড়ো না, ইংরেজি জানো, তাহলে তুমি কোনো চাকরি পাবে না। সো আলটিমেটলি হচ্ছে আনলেস যুক্ত ক্লজ, এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বুঝতে পারছি ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, ভার্বটা কিন্তু বেস ফর্ম হবে, দেন একটা সাবজেক্ট, ক্যান, মে, শেল, উইল, এক্সট্রা হ্যাভ আনতে হবে, হ্যাভের পরে হলে বি1 হবে। আনলেস যুক্ত ক্লজ, এটা হবে প্রেজেন্টে যদি হয়, আনলেস যুক্ত ক্লজ যদি বি1 মানে ভার্বটা যদি বি1 ফরম্যাটে হয়, তখন হবে ক্যান, মে, শেল, উইল, হ্যাভ, বি1। আর যদি আনলেস যুক্ত সেটা বি2 ফরম্যাটে হবে, প্রেজেন্ট না হয় পাস্ট হয়, প্রেজেন্ট না হয় যদি পাস্ট হয়, তখন কি হবে ক্যান, মে, শেল, উইল, হ্যাভ, আর এখানে শুধুমাত্র বি1 এর বদলে হবে বি2। সো এইটাই চেঞ্জ, আর কিছু কোনো চেঞ্জ না, বুঝে গেছে, এটাই চেঞ্জ, ক্যান, মে, শেল, উইল, হ্যাভ, মানে ক্যান হ্যাভ, মে হ্যাভ, শেল হ্যাভ, উইল হ্যাভ, বি2, ঠিক আছে। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে আনলেস, শুরুতে আনলেস আছে, যদি না দ্যাট মেন ওয়ার্কস হার্ড, এখানে ওয়ার্কস আছে না, সো ওয়ার্কস হচ্ছে বি1 ফরম্যাটে। সো যেহেতু ওয়ার্কস আছে, সুতরাং কি হবে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, দেন হচ্ছে উইল দিবে, দিয়ে দিব এই যে উইল, ঠিক আছে। এই যে উইল নট আছে, সো এখানে উইল নট দিয়ে দিলাম, উইল নট কোনো সমস্যা নেই, এখানে বি1, এই যে সাইনটা হচ্ছে বি1, সো এখানে মেইন হচ্ছে নট কোনো ফ্যাক্টর না, মেইন হচ্ছে আমার বি1 ঠিক আছে কিনা, সো এটা হচ্ছে বি1, দেন অবজেক্ট। সো আনলেস ইউ ওবি ইউর প্যারেন্টস, এই যে ওবি, এটা হচ্ছে বি1, সো এখানে কি ইউ ক্যান নট সাকসিড, সো এখানে এখানে আমি জিনিসটা মুছিয়ে দিই, যে ইউ আনলেস ইউ ওবি হিম, তুমি যদি তুমি কি করো না, যদি তুমি তাকে শ্রদ্ধা করো না, সম্মান করো না, ইউ ক্যান নট সাকসিড ইন ইউর লাইফ, সাকসেস ইন ইউর লাইফ। সো এটা হবে সাকসেস, সাকসিড না, এটা হবে সাকসেস,
ঠিক আছে, সাকসেস ইন ইউর লাইফ। সো এটা হবে বি ওয়ান ফরম্যাট। সেকেন্ড হচ্ছে ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, ইউ উইল ফেল, এই যে আনলেস আছে, ইউ স্টাডি হার্ড, এই যে স্টাডি ওয়েল না বি ওয়ান আছে না, সো হচ্ছে এই যে ইউ, এই যে উইল আছে, এই যে ফেল, এটা হবে বি ওয়ান। সো আগে পিছিয়ে থাকতে পারে, কোনো সমস্যা নাই। সো স্ট্রাকচারের সাথে আমার মিল থাকতে হবে, ঠিক আছে, স্ট্রাকচারের সাথে আমার মিল থাকতে হবে। সো এটা হচ্ছে প্রথম স্ট্রাকচারের সেন্টেন্স। আনলেস যুক্ত প্রেজেন্ট যদি থাকে তাহলে সাবজেক্ট ক্যান, মে, শেল, উইল, হ্যাভ এর পরে বি ওয়ান, ঠিক আছে। শুধু কেন হ্যাভ হবে না, সরি, উইল এর পরে ডাইরেক্ট বি ওয়ান হবে, ঠিক আছে। সরি, এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাভ হবে না। সো এখানে কি হবে যে আনলেস হি ফেইলড, এই যে ফেইলড এটা হবে বি টু ফরম্যাটে আছে না, তাহলে কি হবে, সো এখানেও বি ওয়ান হবে। সো জিনিসটা কিন্তু আলটিমেটলি ভুল হয়ে গেছে টাইপিং এ, সো আমি খেয়াল করিনি। সো স্ট্রাকচার দেখে, অনেক সময় স্ট্রাকচার দেখে কিন্তু জিনিসগুলো কিন্তু মাথায় আসে। সো এটা হবে বি ওয়ান। আমরা জানি যে কেনের পরে, কুডের পরে, মাইটের পরে, শেলের পরে অলওয়েজ বি ওয়ান বসে, ঠিক তেমনি যেহেতু এটা পাস্টে আছে, সুতরাং এটা কেনের বদলে আমি কুড ইউজ করব, ঠিক আছে, যেহেতু পাস্টে আছে। আর মে আছে, মেয়ের বদলে আমি মাইট ইউজ করব। যেহেতু এখানে শেল আছে, শেলের বদলে আমি শুড ইউজ করব, যেহেতু পাস্টে আছে। পাস্টে না থাকলে আমি কিন্তু এই যে এটা যদি বি টু ফরম্যাটে না থাকতো তাহলে আমি কিন্তু কেন, মে এগুলো ইউজ করতাম। উইল থাকলে কি ইউজ করবো, আমি উড ইউজ করব, এবং এগুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। সুতরাং হি ফেইলড, এই যে হি মাইট, এই যে মাইট গেট এ গুড জব, এই যে গেটটা হচ্ছে বি ওয়ান। তাহলে ইউ শুড মিস দ্য ট্রেন, এই যে আনলেস উই স্টার্টেড আর্লিয়ার, এই যে স্টার্টেড হচ্ছে ভি টু, উই শুড মিস দ্য, এই যে মিস হচ্ছে ভি ওয়ান, মিস দ্য ট্রেন, এই যে শুড আছে, ঠিক আছে। সো আলটিমেটলি জিনিসটা কিন্তু এখানে টাইপিং আমার মিস্টেক হয়েছে, যে টাইপিং মিস্টেক, ঠিক আছে, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে। সো পাঁচটা যদি থাকলে তাহলে কেনের বদলে আমি কুড ইউজ করব, মেয়ের বদলে আমি মাইট ইউজ করব, শেলের বদলে আমি শুড ইউজ করব, উইলের বদলে আমি কেন কি ইউজ করব, উড ইউজ করব, এবং পরে হবে ভার্বের বেস ফর্ম। আর এখানে কোনো হ্যাভ হবে না, ঠিক আছে। সো আলটিমেটলি কিন্তু আমি দেখে নেওয়া ট্রাই করলাম যে আনলেস যদি থাকে তাহলে আমি কিভাবে ইউজ করব। সো আসলে মেন কথাটা হচ্ছে যে উদাহরণ, যত বেশি তুমি উদাহরণ দেখবা তত বেশি তোমার কিন্তু ক্লিয়ার বেসিক ধারণা হবে, ঠিক আছে। সো প্রথম স্ট্রাকচারটা কিন্তু অলরেডি দেখে ফেলছি যে উইথাউট নোয়িং ইংলিশ ইউ উইল সাফার আ লট, তুমি অনেক কি করবে, সাফার করবে। তাহলে ইফ দ্বারা কি হবে, আমি অ্যাফার্মেটিভ যদি করি তাহলে কি হবে, প্রথমে ইফ, দেন সাবজেক্ট, এখানে সাবজেক্টটা তো ইউ, দেন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি হচ্ছে ইংলিশ, সো নোয়িং ইংলিশ, সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো ইফ এর পরে ছিল কি, ইফ এর পরে ছিল সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে বি ওয়ান, বি ওয়ান এর পরে হচ্ছে অবজেক্ট। সো প্রথমে ছিল ইফ এর স্ট্রাকচার এইভাবে, এখানে ইফ, সো ইফ সাবজেক্টটা হবে এখানে ইউ, তাহলে ইফ ইউ নোয়িংটা হয়ে যাবে নো ইংলিশ, তাহলে ইফ ইউ নো ইংলিশ। আর যেহেতু এখানে কি আছে উইথাউট আছে তাই ডোন্ট ইউজ করবো, মানে নট ইউজ করতে হবে। তাহলে ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, উইথাউট থাকলে একটু নেগেটিভ হবে না, তাই নট ইউজ করে দিলাম। নো, ডোন্ট নো ইংলিশ, ইউ উইল সাফার এ লট, বাকি যা আছে। আর কম্পাউন্ডে কি হবে, শুধুমাত্র এই যে ইফটা উঠে যাবে, ইফটা ক্যান্সেল, এই যে কমার বদলে আমি অর দিয়ে দিব, কারণ এখানে কি অর হবে যেহেতু নেগেটিভ। সো আলটিমেটলি কিন্তু উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি ফরম্যাটে আমি কিন্তু দেখে নেওয়া ট্রাই করব। আরেকটা হচ্ছে যে বাই হার হেল্পিং মি আই উইল ডেফিনেটলি হেল্প হার, ঠিক আছে, মানে যদি সে আমাকে সাহায্য করে আমি তাকে সাহায্য করবো, ঠিক আছে। সো বাই প্লাস হার হেল্পিং এখানে বি ওয়ান আছে, সো এখানে আলটিমেটলি হবে এটা কি, মি সাবজেক্ট। সো মিটাতে কিন্তু অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্ম কি আই। সো এখানে ইফ শি হেল্পস মি, সাবজেক্ট হচ্ছে শি বা হার, ঠিক আছে। হার হচ্ছে অবজেক্টিভ, সো এটা সাবজেক্টিভ হবে শি, ঠিক আছে। সো সাবজেক্টে শি বসিয়ে দিলাম, হেল্পিংটা হয়ে যাবে হেল্পস, কারণ কি তার পার্সন সিঙ্গুলার নাম্বার, আর মি আছে মি, তাহলে আই উইল ডেফিনেটলি হেল্প হার। সো স্ট্রাকচারের সাথে কিন্তু মিল আছে। আর এখানে কি হবে, ইফটা ক্যান্সেল, কমাটা ক্যান্সেল, এখানে এম দিয়ে দিব, আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। সো আজকে এতটুক তাক, আজকে রুলস 2 পর্যন্ত তাক। আমি গতদিন, কারণ রুলস 3টা এত হিউজ পরিমাণ, যেখানে রুলস 3 থেকে বারবার সেটা এই যে নোসুন স্ক্র্যাচলি হেড, এখানে অনেক কিছু কিন্তু রুলস 3 মধ্যে এসে যায়। সো রুলস 3টা কিন্তু অনেক লম্বা। সো আজকে এতটুক তাক। সো নেক্সট দিন আমি রুলস 3 এবং রুলস 4 বা 5 শেষ করার ট্রাই করব। সো একদিনে কিন্তু এতটুকু পড়া পসিবল না, ঠিক আছে। সো আজকে এতটুকু তাক। সো নেক্সট ক্লাসে আমি রুলস 3 ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করব। আর এই দুইটা রুলস দ্বারা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই দুইটা রুলস এর স্ট্রাকচার, মানে তোমরা যদি গ্রামার বই খুলো, গ্রামার বই খুললেই এই যে রুলস 2 এর হিউজ পরিমাণ কিন্তু সেন্টেন্স তোমরা পাবা। সেই সেন্টেন্সটা তোমরা স্ট্রাকচার করবা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবে। দেন হচ্ছে রুলস 1,
ঠিক আছে, রুলস 1 এর হিউজ পরিমাণ, কিন্তু সেন্টেন্সগুলো বইয়ের মধ্যে আছে, সেই অনুযায়ী যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আলটিমেটলি কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার দাঁড়াবে। ঠিক আছে, আজকে এতটুকু থাক। গুড বাই এভরিওয়ান।